ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্যের শঙ্কা না সম্ভাবনা। এই বিষয় নিয়ে এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাদের তিনজনকেই স্বাগত। ধন্যবাদ। দর্শক, যেমনটা আগেই বলেছি, আজকের বিষয়ে ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্যের শঙ্কা না সম্ভাবনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছে একটু জানতে চাই, দুটো শব্দ আমাদের এখানে খুব বেশি আমরা শুনি, আমার দর্শকদের জন্য যদি একটু ছোট করে বলতেন, ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট, এই দুটোর মধ্যে আসলে বেসিক পার্থক্য কি, বা এই কোনটা কি সুবিধা দেয়া হয় আর কি? আচ্ছা, আমাদের মধ্যে মোটামুটি তিনটি বিষয় নিয়ে আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্যে কথা বলি এবং বলা যেতে পারে যে নেইবারিং কান্ট্রিগুলো নিয়ে যখন কথা বলি, তখন ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোর, এই বিষয়গুলো শব্দগুলো ব্যবহার করা হয়। মোটা দাগে এগুলো সার্বিকভাবে বাণিজ্য সুবিধার ক্ষেত্রে কিছু যখন তৃতীয় কোনো রাষ্ট্র যখন ইনভলভ হয়ে যায় বা ইনভলভ হওয়ার দরকার হয়, তখন এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনায় আসে। এবং যদি বলা হয় তাহলে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মধ্যে একটা বেসিক যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট হচ্ছে ট্রানজিটেরই আরেকটা ফর্ম, যেখানে আপনার যানবাহনের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আসে, অর্থাৎ মোড অফ ট্রান্সপোর্টেশন, মোড অফ ট্রেডিং, সেখানে যদি কোনো পরিবর্তনটা হয়। যেমন আমরা যখন ট্রানজিটের কথা বলি, তখন হয়তো দেখা গেল যে এক দেশ থেকে আরেক দেশে ট্রাকে একটা পণ্য গেল এবং যাওয়ার পরে সেটা সেই ট্রাকে পণ্য খালাস হলো, সেখান থেকে আরেক জায়গায় গেল, এইভাবে হয়তো আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। কিন্তু যখন আমরা ট্রান্সশিপমেন্টের কথা যখন আমরা বলছি, তখন এটাকে আমাদের আরও ব্যাপক হারে আরেকটু অ্যাডভান্স, আরেকটু অ্যাডিশনাল আমরা বিষয়গুলো আমরা এখানে ইনভলভ করতে পারি, এবং সেখানে মোড অফ ট্রান্সপোর্টেশনের বিষয়টা এখানে চলে আসে। এবং এগুলো নির্ভর করবে আসলে দেশগুলো কেমন। যেমন আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের যানবাহনের পরিবর্তনের বিষয়টা দরকার হয় না, কারণ এখানে আসলে যদি ট্রাকে করে বা একটা কার্গোতে করে যদি পণ্য যায় এক জায়গা থেকে আরেকটি দেশ ব্যবহার করে যদি অন্য জায়গায় যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু দরকার পড়ে না অনেক ক্ষেত্রেই। কিন্তু এটা আবার দরকার পড়ে অনেক দেশের ক্ষেত্রে, সেখানে হয়তো আপনি হয়তো ট্রাকে করে এক জায়গায় পণ্য, এক দেশ থেকে আরেক দেশে পণ্য নিচ্ছেন, আবার সেখান থেকে আপনি হয়তো এয়ারপোর্ট ফ্যাসিলিটিস ব্যবহার করে যানবাহনের মোডটা চেঞ্জ করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় করিডোর সুবিধাটা ব্যবহার করার আমরা শুনি, এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে যে এখানে আপনি লোড করছেন বা আনলোড করছেন কিনা সেই বিষয়টা ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাগুলোতে হয়তো একটা দেশ থেকে তৃতীয় কোনো দেশে যখন যাওয়া হবে, সেই দেশে আরেকটা দেশের ভেতর দিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা। সুতরাং মোটা দাগে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন বাণিজ্যিক সুবিধাগুলো বিভিন্ন দেশের কথা আমরা চিন্তা করি, তখন দেশগুলো আসলে এই ধরনের, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্স, এই ধরনের বিভিন্ন সুবিধার মাধ্যমে বা বিভিন্ন এগ্রিমেন্টের মাধ্যমে তারা তাদের ট্রেড ফ্যাসিলিটেশনটা করে। এবং সেইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি আজকের আলোচনায় যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিদেশের অনেক দেশগুলোতে যখন আমরা পণ্য যখন আমাদের রপ্তানি করার বিষয়টা থাকে, এবং আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে আমরা ট্রান্সশিপমেন্ট যে সুবিধাটা নিই, এবং সেখানে কলকাতা এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্টটাকে ব্যবহার করার একটা দ্রুত রপ্তানি করার ক্ষেত্রে এবং খরচ কমানোরও একটা বিষয় কিন্তু আছে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে মীর নাসির হোসেন আছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে সুবিধাটা বন্ধ হলো, ভারত সরকার যেটি ঘোষণা দিলেন যে বাংলাদেশকে তারা এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি দেবেন না, সেটি আসলে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের ঘাটতি ফেলবে? কারণ আমরা জানি যে আমাদের কদিন আগে আমাদের প্রধান উপদেষ্টাও চীনে গিয়ে বলে আসলেন, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি। আমাদের একটা বড় সমুদ্র বন্দর আছে, একই সাথে বিমানবন্দরও আছে। তারপরও আসলে তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কেন বা
কোন প্রেক্ষাপটে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার প্রয়োজন হয়েছিল অতীতে? এটা কারণ হচ্ছিল মূলত আমাদের এক্সপোর্টের লিড টাইমটা অনেক বেশি। কারণ আমরা যখন র মেটেরিয়ালগুলি আমদানি করি সেখানে একটা সময় লাগে, তারপরে এটি স্টিচিং করা সমস্ত কাজ শেষ করে শিপমেন্টের আমাদের সময় লেগে যায়। সেই জন্যে আমরা এই ট্রান্সশিপমেন্টটা ইউজ করছিলাম। এইটা কিন্তু ভলিউম ওয়াইজ খুব বেশি নয়, এই 10 to 20% হতে হবে। আমাদের গার্মেন্টস এক্সপোর্ট যদি $38.5 বিলিয়ন ধরি, তো সেই তুলনায় এটা 450 মিলিয়ন আর হচ্ছিল 45 থেকে 50,000 টন, খুব বেশি নয়। কিন্তু আমরা করছিলাম যে আমাদের লিড টাইমটা ক্যাচ আপ করে দেবো। আর আপনারা যেটা বললেন যে কস্ট ইজ অলসো, তবে আমি একটা জায়গায় সারপ্রাইজ, মানে যে কোনো বায়োল্যাটারাল বা এগ্রিমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট থাকে, এইখানে ডেফিনেটলি একটা ক্লজ টার্মিনেশন ক্লজ থাকার কথা। তো সেখানে একদম হুট করে রাতে উঠে সকালে আমরা জানলাম যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল। এটা লাইক ইউএস জব মার্কেটের মতো। ইউএসএ রাত্রেবেলা আপনি ঘুমিয়ে গেলেন, সকালবেলা ইমেল দেখলেন যে আপনার জব নেই। তো এইটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে খুব প্র্যাকটিস না। এবং আপনি যদি ট্রাম্পের এই যে মানে রেসিপ্রোকাল শুল্ক যেটা, উনি কিন্তু একটা টাইম দিয়েছেন, 9 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল। এইটা আর কি সৌজন্য বোধ মনে করি এবং এটা হওয়া উচিত। তো যাই হোক, আমি মনে করি না যে আমাদের খুব একটা অসুবিধা হবে। আমাদের কতগুলি জিনিস করতে হবে। একটা হচ্ছিল যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা করতে হবে। আমি যদি যেটা আমি ধন্যবাদ জানাই বাণিজ্যমন্ত্রীকে, উনি রাত 2টোর সময় ওই দিন মিটিং করেছেন এবং এটা কীভাবে অ্যাড্রেস করা যায় তার চিন্তাভাবনা করেছেন। তার মধ্যে এসছে ঢাকা এয়ারপোর্ট, তো এমনিই ব্যবহার হয় সবসময়, এইটা আর সিলেট এয়ারপোর্ট। এখানে যেটা করতে হবে, আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, হ্যান্ডেলিং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। ফ্রেট ইজ অ্যান ইস্যু এবং টাইমটা যাতে কম লাগবে, কারণ আমাদের টাইম ইজ এসেন্স। কারণ অনেক জায়গায় দেখা যায় টাইমলি না দিতে পারলে সেটা কিন্তু স্টক লট হয়ে যায়, এটা হিউজ একটা লসের ব্যাপার। তো যেখানে ভিয়েতনাম আপনার 18-19 দিনের লিড টাইম করে, আমাদের 40 দিনের উপরে চলে যায়। এই চ্যালেঞ্জটা আমাদের আছে, সেই জন্য অ্যাড্রেস করতে হলে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। এবং আমি মনে করি এটা খুব একটা অসুবিধার কিছু নেই। সাময়িক একটা হোঁচট আমরা খেয়েছি, যে জন্য হচ্ছিল কতগুলি এক্সপোর্ট পাইপলাইনে ছিল। যখন একটা এক্সপোর্ট হয় তখন কিন্তু যখন ক্যারিয়ারের পরে মালটা ওঠে, যখন ওই চালানটা ইস্যু হয়ে যায়, তখন কিন্তু এক্সপোর্ট হয়ে যায় থিওরিটিক্যালি আর কি। কারণ সে ব্যাংকে যেতে পারে সে ডকুমেন্ট নিয়ে করে। তো এইগুলি অন দ্য ওয়ে কিছু পোর্ট থেকে বেশ কিছু ট্রাক থেকে ফেরত এসছে, এটাকে আবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে। এটা আমি খুব সাময়িক মনে করি, কিন্তু লং টার্মে আমি মনে করি না যে এটা খুব অসুবিধা। বরং আমরা যদি আমাদের ক্যাপাসিটি বিল্ডিংগুলি করতে পারি, নিশ্চয়ই এই কষ্টটাকে যদি কমিয়ে আনতে পারি, এই সংকটকে কিভাবে সম্ভাবনায় রূপান্তর করা যায় সেই কথাটা শুনবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে হুমায়ুন কবির আছেন। আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। একটা হচ্ছে যে এই যে কূটনৈতিক শিষ্টাচারের কথাটা বলছিলেন মিন নাসির হোসেন, যে আমি চাইলেই কি আসলে ওয়ান ফাইন মর্নিং বলতে পারি কিনা যে তোমার এই সুবিধা বাতিল হয়ে গেল, সেটি একটি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় একটু আপনার সঙ্গে যুক্ত করতে বলবো। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে WTO একটি সংস্থা আছে, তারও কিছু রুলস আছে। সেই রুলসের মধ্যেও আসলে এই ধরনের সিদ্ধান্ত রাতারাতি দেয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। নাসির ভাই যেটা বলছিলেন, ওনার কথার সূত্র ধরে যদি বলি, এটা কিন্তু দ্বিপাক্ষিক চুক্তির আওতা হয়েছে কিনা আমি জানি না এটার ফরম্যাটটা, বাট আমার ধারণা বাংলাদেশ রিকোয়েস্ট করেছে, তারা এই সুযোগটা দিয়েছে। হয়তো ইট ওয়াজ এ কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের ভিত্তিতে এটা চলেছে। তাও তবুও যেটা থাকে, নাসির ভাই ঠিকই বলেছেন, যে আপনি যখন আরেকটা প্রতিবেশী দেশকে সুযোগটা দিচ্ছেন, মানে কূটনৈতিকভাবে আপনার শিষ্টাচার বলে যে আপনি এটা বাতিল করবার আগে অন্তত তাকে জানান যে আমি 2 দিন পরে তোমার এটা বাতিল করব কি 3 দিন পরে করব, অথবা তার সাথে একটু আলাপ আলোচনা করে নেন যে আমার এটা অসুবিধা হচ্ছে। কারণ আমরা অনেক দিন আগে থেকে শুনছিলাম যে ভারতের যারা এক্সপোর্টার্স আছেন তারা এটা কমপ্লেন করছিলেন, কিন্তু এটা আমি পত্রপত্রিকায় দেখেছি। তো সেটা যদি কনজেশন তাদের হয়ে থাকে, তো সেটা হলে হয়তো জেনুইন হতে পারে অথবা নাও হতে পারে। সেটা বাংলাদেশের সাথে আলাপ আলোচনা করে নিলে, আপনি যেটা বললেন,
এই বিষয়টা কূটনৈতিক বিষয়ে রূপান্তরিত হতো না, তখন এটা বাণিজ্যিক বাণিজ্যিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সাথে আলোচনা না করে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, এখন প্রশ্ন আসছে। ভারতীয় পত্রপত্রিকায় আমি পড়ছি যে আজকে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে যেটা কি আমাদের প্রফেসর ইউনূস সাহেবের নর্থ ইস্ট নিয়ে কথা বলার চীন সফরের চীন সফরের এটার কনসিকুয়েন্স হিসেবে আসলো কিনা। তো এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি না যে এই ধরনের বাণিজ্যিক বিষয়গুলো, কারণ বাণিজ্যের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই দেখবেন যদিও এটা রাজনীতি থাকে, কিন্তু বাণিজ্য তার নিজস্ব গতিতেই চলে। এবং আমাদের যেমন এই ট্রানজিট ফ্যাসিলিটি যে আছে বা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি আছে, ওইটা জানা অনেকে জানতোই তো না। আমরা বাইরে যারা কাজ করি তাদের জানবার দরকারও করতো না, কারণ এটা ব্যবসায়িক আয়োজন চলছে। তো কাজে সেই জায়গাগুলোতে একটু বোধহয় সাবধান হলে ভালো হতো। আর আরেকটা জিনিস আছে যে কূটনীতিতে নয়, আমরা কমন সেন্সে বলি যে কোনো বিষয়ে স্থান কাল পাত্রের বিষয়টা গুরুত্বপূর্ণ। তো কাজেই সময়টা একটা বিষয়, কাজের সাথে মানে কার জন্য করলাম এই বিষয়গুলো একটু মনে রাখলে, আমি মনে করি যে এখন গত কয়েকদিন ধরে যে ভারতীয় পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমাদের এখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা এক ধরনের নেতিবাচক একটা ছায়া কিন্তু ফেলছে। মানুষের মধ্যে প্রশ্ন জাগছে কি আমাদের কি ভারত আমাদের উপর কি চাপ দিচ্ছে। এইটা হয়তো এড়িয়ে যাওয়া যেত যদি একটুখানি কূটনৈতিকভাবে একটু আমরা সচেতনভাবে কাজটা করতাম। আর যদি ভারত সত্যি সত্যি চাপ দেওয়ার জন্য চিন্তা করে থাকে, তাহলে আমি বলবো যে সময়টা ঠিক হয়নি। নিশ্চয়ই নিশ্চয়ই। মীর নাসির হোসেন, আপনার কাছে আরেকবার আসতে চাই। এই যে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যের যে জায়গাটি, সেখানে প্রথম যখন আমরা দেখলাম এই সংবাদটি যখন গণমাধ্যমে আসলো, তখন খুব পরিষ্কার ছিল না বার্তাটা, তাই না? বলা হচ্ছিল যে ভারত এবং ভুটান এবং নেপালের সাথে যে বাণিজ্যিক সুবিধাটা আমরা পাচ্ছি সেটিও হয়তো বাতিল হবে। এই ধরনের বিষয়গুলো, সিদ্ধান্তগুলো আসলে অনেক পরিষ্কার হওয়া উচিত কিনা সম্পর্কের ক্ষেত্রে? আমার কাছে যেটা মনে হয়, একটা হচ্ছিল যে বাণিজ্যিক দিক দেখতে গেলে ইন্ডিয়ার কোনো বেনিফিট হবে না এতে, ইন্ডিয়ান এক্সপোর্ট, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসের, কারণ তারা আমাদের অর্ধেক পরিমাণ এক্সপোর্ট করে, অ্যাবাউট 18-19 বিলিয়ন ডলার, যেখানে আমরা $38.5 বিলিয়ন করেছি 2024-এ। তো এটা বাণিজ্যিক নয় আমার কাছে, এটা আই থিঙ্ক লিটল বিট মোর দ্যান দ্যাট। এবং ভুটান আর নেপালে যেটা বলা হয়েছে, এটা কিছুটা একটা টেকনিক্যালি করা হয়েছে, কারণ হচ্ছিল ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ট্রানজিট চুক্তি রয়েছে। যেমন নো প্রোটোকল যেটা 2010-এ হয়েছিল, সেটা হচ্ছিল যে আখাউড়া দিয়ে আপনার ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে গুডস নেওয়া, এবং চিরং এবং 2020-তে আই থিঙ্ক চিরং এবং মংলা পোর্ট ব্যবহার করেছে। এখন এইটা একটা হয়তো ফিলিং দেওয়া যে উই আর সেপারেটিং ট্রান্সশিপমেন্ট অ্যান্ড ট্রানজিট। তো ট্রানজিটে তো আমি হাত দিচ্ছি না, তুমিও মানে হয়তো সেটাই করবে। এই জায়গাটা আমার খুব মনে হয়েছে একটা ট্রিকি গেম আর কি। তো এটা খুব আনফর্চুনেট, কারণ আমাদের বাইলেটারাল রিলেশনশিপ, ইন্ডিয়া কিন্তু আমাদের ইয়েতে ডিউটি ফ্রিও দিয়েছে আপনার রেডিমেড গার্মেন্টসে, যদিও আমরা সেই পরিমাণ হার্নেস করতে পারিনি। তো অ্যাজ বিকজ আমাদের মার্কেট বিশেষ করে সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএসএ এবং কালেকটিভলি হলো ইইউ, তো সেই জন্য হয়তো ফোকাসের দিকে হয়। তবে আমাদের কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস হয়ে গেছে। তো আমি মনে করি কি, এখন যে ওয়ার্ল্ড হয়েছে সেটা ছিল ব্যবসার সাথে রাজনীতি ওতপ্রোত হয়েছে, একটা আরেকটার সাথে পরিবার সম্পর্ক, একটা এফেক্ট করলে আরেকটা। রাজনীতি ঠিক থাকলে মানে ব্যবসা ঠিক থাকে, ব্যবসা না ঠিক থাকলে রাজনীতি ঠিক থাকে। তো এইখানে কিছুটা আমার মনে হয় কিছুটা ব্যর্থ হয়েছে, কারণ আমরা যখন মিস্টার মোদি এবং ইউনূস সাহেবের ব্যাংককের বিমস্টেকের সাইড লাইনে দেখলাম, তখন আমরা সবাই আশা করেছিলাম যে একটা বড় ক্লাস শুরু হয়েছে, কারণ এই অগাস্টের বিপ্লবের পর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ ভারতের সম্পর্কটা শীতল। তো কিন্তু এইটা আবার আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কি আসলেই বরফ করা শুরু করেছি, নাকি আমরা সেই একই অবস্থায় আছে। এইটা নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। সায়মা হক বিদিশা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক বাণিজ্য, সেই বাণিজ্যের সুবিধার জন্য বা বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কে যে বরফের কথা বলছিলেন মীর নাসির হোসেন, এই বরফ গলাটা আসলে কতটুকু জরুরি?
না, যে বিষয়টা একটু আগে আমাদের দুজন আলোচকই যেটি আলোচনা করলেন, প্রথম বিষয় হচ্ছে যে এ ধরনের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক এবং এটা কমন সেন্সই বলে যে একটা মোটামুটি যদি এটা অর্থনৈতিক একটা ইমপ্লিকেশনের কথা, যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি লোড যারা ভারতীয় যারা রপ্তানিকারক তারা মনে করছেন এবং এই সমস্ত বিষয়, তো তারপরও যে বিষয়টা থাকে সেটাও যদি কনসিডারেশন থাকে, তারপরও যেটা বিষয় যে সেটার জন্য কিন্তু একটা মিনিমাম একটা ডিসকাশন, একটা ডায়ালগ এবং একটা সময়, এটি কিন্তু অভিপ্রেত ছিল। তো সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং যেটি আলোচনায় যেটি আসছে যে বিমস্টেক সম্মেলনের পরে আমরা যেটা আশা করছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন চুক্তি বা বিভিন্ন আমাদের যে ইন্টার রিজিয়নাল যে কোঅপারেশনের যে বিষয়গুলো রয়েছে, আমরা জানি যে বিবিআইএন, বিমস্টেক এবং এ ধরনের যেগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই যে কথাগুলো আসছে যে সাউথ সাউথ কোঅপারেশন, এই সাউথ সাউথ কোঅপারেশনটা আমরা কিভাবে আরও শক্ত করতে পারবো। এবং বিশেষ করে এখন যখন আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফের প্রেক্ষাপটে এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে আসলে স্বল্পোন্নত দেশগুলো কিভাবে আসলে তাদের নিজেদের মধ্যে বাণিজ্যের মাধ্যমে একটা শক্ত অবস্থানে আসে। তো সেই জায়গাগুলোতে বিবেচনা করলে, অর্থাৎ সার্বিক বৈশ্বিক যে বাণিজ্য সেই প্রেক্ষাপট এবং আমাদের এই রিজিয়নাল যে বাণিজ্য সেই বাণিজ্যের প্রেক্ষাপটটা বিবেচনা করলে এটা কিন্তু খুব অপ্রত্যাশিত ছিল। যদি আমার মনে হয় যে যারা আসলে বাণিজ্যর যারা ব্যবসায়ী মহল যারা রয়েছেন তাদের জন্য এখানে একটা সময় বা এই বিষয়টার প্রেক্ষাপটটা যেহেতু ছিল না, সেটা খুবই অপ্রত্যাশিত তাদের ছিল। এখন এই বিষয়টাতে যেটা সেটা হচ্ছে যে যখন আমরা চিন্তা করা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোঅপারেশনের কথা, তখন এক্ষেত্রে আসলে আমাদের জন্য আমি বলবো যে আপনি সম্ভাবনার কথা বলছেন, আমি বলবো যে এখানে আমি একটু দ্বিমত যেটা পোষণ করবো সেটা হচ্ছে যে যেহেতু একটু আনপ্রিপেয়ার্ড একটা অবস্থায় এই ধরনের একটা সিদ্ধান্ত আসলো, যদিও আমাদের এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস ব্যবহার করে যে আমাদের খুব বিশাল একটা রপ্তানি হচ্ছে তা না, কিন্তু তারপরে এখানে একটা প্রস্তুতির একটা সুযোগ থাকা দরকার ছিল। সুতরাং একটা ইনিশিয়াল যে ধাক্কাটা, সেই ইনিশিয়াল ধাক্কাটা বিশেষ করে রেসিপ্রোকাল ট্যারিফের ধাক্কা এবং পরবর্তীতে আমাদের কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য একটা প্রিপারেশনও আছে। এই সমস্ত কিছু প্রেক্ষাপট বিবেচনা করলে আমাদের যারা ব্যবসায়ী মহল যারা রয়েছেন তাদের জন্য এখানে আমার মনে হয় যে এখন আসলে যেটা যেহেতু এখানে হয়ে গেছে, সুতরাং এখন আমাদের চিন্তা করতে হবে যে যদিও অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত কিছুটা বলবো কিভাবে এখান থেকে উত্তরণ করা, এবং উত্তরণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জিনিসগুলো আমাদের সক্ষমতা এবং আমাদের সক্ষমতাটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। তার আগে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে হুমায়ুন কবির, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে বিষয়টি আমি সাইমা হক বিদিশাকেও বললাম যে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু বিশ্ব বাণিজ্য একটা অস্থির অবস্থার মধ্যে গেছে, ওখানে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেই জায়গায় ভারতের সঙ্গে আমাদের এই বাংলাদেশের বাণিজ্য এবং আঞ্চলিক যে বাণিজ্য ভারত বাংলাদেশ সহ নেপাল ভুটান, এই আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে আসলে এই সম্পর্কটা সচল রাখাটা কতটুকু জরুরি, এই বিষয়টা একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে কি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্যের শঙ্কা না সম্ভাবনা, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইছিলাম যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেই আসলে একটা খুব কঠিন সময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে বড় দুই মোড়ল বাণিজ্য যুদ্ধের ডাক হাঁক দিচ্ছে। সেই জায়গায় আসলে আঞ্চলিক বাণিজ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মানে উষ্ণ থাকাটা জরুরি কেন? ধন্যবাদ আপনাকে। আবারও দুই তিনটা জিনিস বলবো। আপনি এখানে বলছিলেন সেটা হচ্ছে যে আমরা বাণিজ্য করি, ভারত বাংলাদেশ বাণিজ্য করি, কিন্তু ডাব্লিউটিওর আপনি যদি বলেন সেখানে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বাংলাদেশ পাই, যেটা নাসির ভাই বলছিলেন 98% মার্কেট অ্যাক্সেস ভারতে পাই, বাইলেটারাল এবং সাফটার আওতায়। কিন্তু এখানে কিন্তু আঞ্চলিক একটা সার্কের একটা এলিমেন্ট এখানে যুক্ত আছে। এখন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ বটেই,
কারণ আমাদের বাণিজ্য ধরেন ভারত প্রায় 13-14 বিলিয়ন ডলার রফতানি করে, আমরা 2 বিলিয়ন করি, প্রায় 16-17 বিলিয়ন ডলারের বাণিজ্য আমাদের আছে। এবং যেহেতু নিকট প্রতিবেশী, বাণিজ্যের সুবিধাও দুই পক্ষের জন্যই আছে। যদিও আমরা বাংলাদেশের দিক থেকে এখনও এই ভারতের যে ওপেন মার্কেট আছে সেটাকে ব্যবহার করতে পারছি না অপটিমালি, কিন্তু আস্তে আস্তে বাণিজ্য বাড়ছে, এটা সুযোগ আছে। এটা গেল একটা বিষয়। তার পাশাপাশি যেটা আছে, আপনি যেটা বলছিলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখনকার বিশ্ব বাস্তবতায়, সেটা হচ্ছে সারা পৃথিবী গত পরশু দিনই ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান কান্ট্রিজরা একসাথে বসেছে, কারণ তারা চেষ্টা করছে যে তাদের মধ্যে বাণিজ্যটাকে কীভাবে এখন প্রসারিত করা যায়। যেহেতু বাইরে ঝড়ো হাওয়া বইছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার পরে তারা নিজেদের মধ্যে চেষ্টা করছে, আসিয়ানরা নিজেদের মধ্যে বসার চেষ্টা করছে। খানিকটা ইঙ্গিত কিন্তু আমরা এখানেও মনে করছি, অনেকেই বলছে তাহলে আমরা এই সার্কে যে আমরা 8টা দেশ আছি, আমরা কেন বসি না, আমরা কেন নিজের দিকে চাই না। আমার যেটুকু মনে পড়ে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ব্যাংককে কিন্তু তিনি যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দিয়েছেন, ওখানে কিন্তু তার একটু খানিকটা ইঙ্গিত তিনি দিয়েছেন। কারণ ভারতও তো এই ট্যারিফের মধ্যে পড়েছে, বাংলাদেশও পড়েছি, নেপালও পড়েছে, সকলেই আমরা পড়ে আছি এর মধ্যে। তো কাজেই এখানে যে দক্ষিণ এশিয়াতে আমরা 1 বিলিয়নের উপর মানুষ আছি, কিন্তু আমাদের বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য কিন্তু 5%ও না। এটাকে যদি আমি আসিয়ানের সাথে কম্পেয়ার করি 35, আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন যান 65, আমাদের 5%। তো কাজে এখানে সমূহ সম্ভাবনা আমাদের আছে। আমরা যদি ধরেন 20%ও করতে পারতাম, তাহলে সবগুলো দেশের জন্যই এটা আমি মনে করি উপাদেয় হতে পারত। কিন্তু সেই সুযোগ তো আমরা ব্যবহার করতে পারছি না। নাসির ভাই কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, যে এখানে অর্থনীতির চাইতে রাজনীতি বেশি গুরুত্ব পাওয়ার কারণেই আমাদের অর্থনীতির সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারছি না। কাজেই এখনকার বিশ্ব বাস্তবতায় যে বাণিজ্যের যে ঝড়ো হাওয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় সকলের জন্যই এখন এই উপলব্ধিটা আসা দরকার যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সিমিলার। আপনি যদি দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠী দেখেন, আমরা কিন্তু অলমোস্ট সিমিলার বিভিন্ন ক্ষেত্রেই, এবং এখানে সহযোগিতা সিমিলার বলেই হয়তো প্রতিদ্বন্দ্বিতাটা বেশি সহযোগিতার চাইতে। এখন যদি আমরা এই ফরম্যাটটাকে চেঞ্জ করে ফেলতে পারি, সহযোগিতার দিকে যেতে পারি, তাহলে আমি মনে করি এটা কিন্তু বিরাট একটা সম্ভাবনা। রেসিপ্রোকাল কনসেপ্ট, সহযোগিতাকে বাড়াতে হবে, অসহযোগিতা থেকে। একটা জিনিস শুধু আমি বলি, ব্যবসা বাণিজ্যের কথা তো রাখলাম, আপনি চিন্তা করেন তো এনার্জি, সবগুলো দেশ এনার্জি ক্রাইসিসের মধ্যে আছে, আমরা সবগুলো দেশ। কিন্তু দক্ষিণ এশিয়া যদি আমরা সামষ্টিকভাবে এনার্জিকে এক্সপ্লোর করি, আমরা সকলেই ইন্ডিপেন্ডেন্ট, মানে সকলেই ইন্টারডিপেন্ডেন্ট হলে সকলেই আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, কিন্তু একা কেউ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। মিন নাসির হোসেন, আপনার কাছে এবার একটু আসতে চাই। শঙ্কার কথা অনেকগুলোই শুনলাম, এবার একটু সম্ভাবনার কথা জানতে চাই। এই যে একটা হঠাৎ ধাক্কা, আপনি বলছিলেন যে আমাদের মাত্র 10% রপ্তানির ক্ষেত্রে হয়তো এইটা প্রভাব ফেলে। এই 10% রপ্তানি যেসব ব্যবসায়ীদের মাধ্যমে হয় বা রপ্তানি করা, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখন তো আমাদের চয়েস নেই, আমাদের যেটা করতে হবে সরকারের সাথে বসে ক্যাপাসিটি বিল্ডিংটা করতে হবে, মানে হ্যান্ডেলিং ক্যাপাসিটি, তারপরে আপনার চার্টার করা বিমান, আর কস্টটাকে রেশনালাইজ করা। মানে আমি দিল্লিতে নিয়ে যে কস্টে নিতে পারতাম ইউরোপে বা কলকাতায় নিয়ে সেটা তো ঢাকার তার থেকে কম হওয়া উচিত। কারণ আমাকে দিল্লি নিতে গেলে তো 1100-1200 কিলোমিটার আমাকে নিয়ে যেতে হচ্ছে, কলকাতায় না একটু কম হলো। তো সেখানে তো একটা কস্ট এলিমেন্ট আছে, ওইখানে আনতে হবে। যেভাবে হোক কস্ট ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে ক্যাপাসিটি বাড়িয়ে করতে হবে, এবং সেই জায়গাটা যদি করতে পারা যায় তাহলে আমার মনে হয় দ্বিমাত্রিক সুবিধা এইটা তো অ্যাড্রেস করা যাবে। এবং এক্সিস্টিং যে এক্সপোর্টটা আমরা করছি অ্যাপার্ট ফ্রম দিস 10%-12%, সেটাও কিন্তু ফেসিলিটেট করবে। কারণ আমরা কিন্তু লো মার্জিনে কাজ করি। কারণ আপনি বাংলাদেশ থেকে এত ইম্পোর্ট করে কেন? তারা সস্তায় পায়, তারা মনে করে যে চিপ লেবার মনে করে সেটা। এবং যার জন্য দেখেন ইন্ডিয়াতে কটন রয়েছে, তারা মেশিনারিজ তৈরি করে, সেই মেশিনারিজ আমাদের এখানে অনেক রয়েছে। চায়না তো তাদের অ্যাডভান্টেজ আছে, কিন্তু পাকিস্তানের কিন্তু কটন আছে এবং তাদের হোম টেক্সটাইল থেকে আরম্ভ করে ভালো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তারা কিন্তু কেউ আমাদের কাছে আসতে পারছে না। তো আমাকে আর বায়াররাও এটা খুব চাপাচাপি করে যত কমানো যায়। এখানে আমাদেরও কিছু দোষ রয়েছে, সেটা ওভারকাম করা ডিফিকাল্ট। কিন্তু জিনিসটা হচ্ছিল যে যদি আমরা হোলিস্টিক্যালি, মানে আমরা যদি কস্টটা একবার কমিয়ে আনতে পারি,
ঢাকা এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্টে, তাহলে কিন্তু সামগ্রিক আপনার এক্সপোর্টে ইয়ার রেডিমেড গার্মেন্টস কিন্তু একটা ইতিবাচক হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর সামা হক বিদেশ, এই একই প্রশ্ন আপনার কাছেও একটু জানতে চাই। আমরা দেখেছি যে যখনই বাংলাদেশে কোনো সংকট এসেছে সেটি কিন্তু সম্ভাবনায় রূপ নিয়েছে। একেবারে বড় উদাহরণ যদি দিই আমরা, রানা প্লাজার আগে আপনারা গবেষকরা বিভিন্ন সময় কিন্তু পোশাক শিল্প মালিকদেরকে বলেছিলেন যে কর্ম পরিবেশ উন্নত করতে হবে, ফ্যাক্টরিগুলোকে গ্রিন পরিবেশ বা ফায়ার সেফটি সিকিউরিটির কথা বিভিন্ন সময় বলা হয়েছে, কিন্তু খুব বেশি সাড়া আসলে পাওয়া যায়নি। কিন্তু রানা প্লাজার যে ধাক্কা, আমরা তারপরে দেখি যে বিশ্বের সম্ভবত এখন গ্রিন ফ্যাক্টরির হিসেব করলে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। তো এই যে ধাক্কা থেকে বাংলাদেশ তো ঘুরে দাঁড়াতে জানে, সেই জায়গায় আসলে আপনার কাছে একটু জানতে চাই যে কোন জায়গায় পরামর্শ দেবেন উদ্যোক্তাদেরকে এবং সরকারকে? আমার মনে হয় যে আমার আগের বক্তা উনি যে জায়গাটিতে বলছিলেন, এবং সেটাই আমি বলবো যে এটা একটা ওয়েক আপ কলের মতো, যেটা আমাদের অনেক আগে থেকে আসলে যেটা চিন্তা করার দরকার ছিল, এবং আমরা বিভিন্ন সময় বলেও এসেছি যে আমাদের আসলে সার্বিকভাবে আমাদের অবকাঠামোগত যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের দুর্বলতা আছে। সুতরাং এখন আমাদের যেহেতু আমাদের বিকল্পর বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু এখন চিন্তা করতে হবে, ওই পথটা যেহেতু বন্ধ, সুতরাং আমাদের এখন চিন্তা করতে হবে আমাদের জায়গাগুলোকে আমরা কতটা ফ্যাসিলিটেট করতে, এবং ওই জায়গাগুলোতে যেটা একটু আগে বক্তা যিনি বললেন যে আসলে এটা কিন্তু অন্য জায়গায় যে আমাদের বাণিজ্য, সেই জায়গাটাতেও কিন্তু এই সার্বিক অবকাঠামোর উন্নয়নটা কাজে লাগবে। এবং সেখানে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একটা বিষয় এটা একটা খুব যৌক্তিক একটা প্রশ্ন, যে কেন আমাদের এয়ারপোর্ট ব্যবহার করে কেন এত বেশি খরচ হবে, হ্যাঁ, পার কিলোগ্রামে যেটা বলা হচ্ছে যে দ্বিগুণেরও বেশি খরচ হচ্ছে, তো এটা কেন হবে? এই খরচটা তো তার মানে এটা তো একেবারেই যৌক্তিক না। সুতরাং ওই জায়গাটাতে খরচটা কমানোর জন্য এটা কেন হচ্ছে দেখতে হবে, এবং সেই জায়গাটাতে আমাদের দক্ষতাটা বাড়াতে হবে, এবং এই এয়ারপোর্টগুলো, বিভিন্ন স্থলবন্দরগুলো এই জায়গার ফ্যাসিলিটিস বাড়ানো, এবং এই জায়গার একটি হচ্ছে খরচটা কমানো, আরেকটা হচ্ছে যে টাইম ল্যাগগুলো যেটা হয় সেই টাইম ল্যাগগুলো কমাতে হবে, কারণ টাইম ল্যাগের বিষয়টা কিন্তু রপ্তানিকারকদের জন্য অসম্ভব জরুরি। এর পাশাপাশি আমরা জানি যে আমরা অবকাঠামোগত অন্যান্য যে বিষয়গুলো বলি, যে সার্বিকভাবে বন্দরগুলোতে বিভিন্ন ফ্যাসিলিটিস বাড়ানোর বিষয়গুলো, সেগুলো তো আছেই, যানবাহন সুবিধার ক্ষেত্রে রাস্তাঘাট বা এই সুবিধাগুলোর বিষয়গুলো, সেগুলো তো আছেই। সুতরাং এখন বিষয়টা হচ্ছে যে এই পুরো বিষয়গুলো করার জন্য একটা বিষয় হচ্ছে যে সময় একটা ব্যাপার, যে খুব দ্রুত তো পরিবর্তনগুলো করাটা জটিল, কিন্তু তারপরও এটাকে আমাদের এখন চিন্তা করতে হবে যে এখন আমাদেরকে এটাকে, যেটা আমি বললাম যে একটা ওয়েক আপ কলের মতো, এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদেরকে যেভাবেই হোক এই আমাদের সিলেট এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্ট, এই দুটো জায়গায় আমার সক্ষমতাটা বাড়ানোর জন্য এবং খুব দ্রুত এই কাজটা করতে হবে। এবং সেই জায়গাগুলোতে যেটা দেখতে হবে, সমস্যাগুলোর যদি চিহ্নিত অনেক জায়গাতেই করা আছে, এখন এই চিহ্নিত সমস্যাগুলো যে কেন আমাদের খরচ বেশি হচ্ছে, কেন আমাদের সময় বেশি লাগছে, এই জায়গাগুলো দেখতে হবে এবং সেই জায়গাগুলোতে সলিউশনের ব্যবস্থা করতে হবে। এবং এই সলিউশনের জন্য যেটা বিষয়, আমাদের সার্বিকভাবে আমরা কিন্তু জানি যে আপনাদের টকশোতেও অনেক সময় আমরা আলোচনা করেছি যে আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস খুব হাই, এবং যেটা আমরা দেখলাম যে আমাদের বিনিয়োগ সম্মেলনেও এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এবং এটা আমাদের কমাতে হবে। এবং এই জায়গাগুলোতেই কিন্তু এই স্থলবন্দরগুলোকে এবং বিমানবন্দরগুলোতে সক্ষমতা বাড়ানো, এবং সেটার জন্য একদিক থেকে যেমন ব্যবসায়ীদেরকে কিছু ফ্যাসিলিটিস দেওয়ার যেটা ব্যাপার আছে, যেহেতু কিছুটা অপ্রস্তুত অবস্থায় তারা পড়েছে, সুতরাং এই সাময়িকভাবে তাদেরকে কিছু সাপোর্টটা দেওয়া। এবং আপনার কাছে আরো শুনবো, আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। হুমায়ুন কবির, বিরতিতে যাওয়ার আগে আবারও আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ডক্টর সামা হক বিদিশা যেমন বলছিলেন যে সক্ষমতা বাড়ানো, আমরা তো দেখলাম যে আসলে এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বলা হচ্ছে যে শুধুমাত্র ব্যবস্থাপনায় উন্নতি করে আসলে চট্টগ্রাম বন্দরের প্রায় 5 থেকে 7% সক্ষমতা বৃদ্ধি করা গেছে। তার মানে বিষয়টি যে সবসময় অবকাঠামোর হয়, নিশ্চয়ই তা নয়। সেই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি হবে, যেহেতু সমস্যাটা তাৎক্ষণিক, এখন আসলে অবকাঠামো বৃদ্ধি করার খুব বেশি সুযোগ নেই? এই প্রশ্নের উত্তর জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্যের শঙ্কা না সম্ভাবনা। বিরতিতে যাওয়ার আগে হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে হঠাৎ সিদ্ধান্তটি আসলো, এখন অবকাঠামো বাড়ানোর তো আসলে সুযোগ নেই, সেই ক্ষেত্রে
আন্তরিকতা দিয়ে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বাড়িয়েও তো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা যায় নিশ্চয়ই। আপনার পরামর্শ কি হবে? যায় সেটা, কিন্তু তবু একটু বলিনি। সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও সুযোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন ঢাকা এয়ারপোর্টে থার্ড টার্মিনাল যেটা হচ্ছে, এটা কিন্তু একটা নতুন আমাদের জন্য অপরচুনিটি তৈরি করবে। সিলেটে ঢাকা থেকে রাস্তাঘাট কিন্তু চওড়া হচ্ছে, যেটা এই মুহূর্তে না, আগামী কয়েক মাস বা বছরখানেকের মধ্যে হয়ে যাবে বলে আমার ধারণা। তো কাজে অপরচুনিটি ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করছে। তবে তার চেয়েতেও যেটা গুরুত্বপূর্ণ আপনি বলছিলেন, একেবারে এখনই যদি করতে হয়, সেখানে আমরা প্রসেস এফিসিয়েন্সি কিন্তু বাড়াতে পারি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেটা আপনি যেমন আমরা আলোচনা করেছিলাম যে চিটাগং পোর্টে যেটা আমাদের এফিসিয়েন্সিটা গেইন করেছি, আমাদের এখন কিন্তু সময় কম লাগছে। একটু আগে নাসির ভাই যেটা বললেন, গত দুদিন আগেই কিহাক সুং, আমরা আমাদেরই বন্ধু, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার্স, উনি কিন্তু বলছেন তার কথায় খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি এই লিড টাইমটাকে আরও কমাতে না পারি, তাহলে এখন আমাদের যে বৈশ্বিক আরএমজি রফতানিতে যে দ্বিতীয় অবস্থানটা আছে, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। ভিয়েতনাম আমার সাথে কম্পিট করছে। তো কাজেই এখানে এই লিড টাইমটাকে কমাতে গেলে এমনিতেও আমার অনেক বেশি আর নতুন করে চিন্তা করতে হবে। আর এখানে আমি একটু বড় জিনিস নিয়ে যদি আসি, ট্রাম্প সাহেবের ট্যারিফ লড়াইটা, গত মাসের শেষ দিকে ইউএসটিআর একটা তারা রিপোর্ট করেছে বাংলাদেশের উপরে। আমাদের কিন্তু এই প্রসেস ইজ এ মেজর প্রবলেম। আপনি যখন এখন 90 দিনের মধ্যে ট্রাম্প প্রশাসনের সাথে বসবেন, অনেকগুলো দেখবেন আপনি এই প্রসেস ওরিয়েন্টেশন চেঞ্জ করা বা প্রসেসকে আপডেট করা, এই কাজগুলো কিন্তু আমাদের করা দরকার। তো কাজে আমি মনে করছি এই যেটা প্রফেসর সাইমা বললেন যে ওয়েক আপ কল, এটা ভারতের ঘটনাটা আমাদের জন্য ওয়েক আপ কল। কিন্তু আবার আপনার কাছ থেকে কথা নিয়ে বলছি যে এই মানে সংকটটাই নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সেটা বাংলাদেশের অভ্যন্তরে আমাদের বাণিজ্যের সুবিধাটা তৈরি করবে, বৈশ্বিকভাবে আমরা যে সুবিধা পাওয়ার চেষ্টা করছি এখন, সেই ক্ষেত্রে এটা একটা ইতিবাচক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইমা হক বিদিশা, শেষ করব আপনার কাছেও একেবারে ছোট্ট করে জানতে চাই যে মানে রাজনীতির বাইরে গিয়ে আসলে এখন বাণিজ্যকে এগিয়ে রাখার সময় হয়েছে কিনা, এবং যদি তাই হয় এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আমলাতান্ত্রিক মানসিকতাও পরিবর্তন করার পরামর্শ দেবেন কিনা? যে বিষয়গুলো আমাদের আলোচনা হলো, সেখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সবাই একটা বিষয় বারবারই যেটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব যে দক্ষতা, প্রোডাক্টিভিটি, এই জায়গাগুলোর উপর আমাদের সবচেয়ে আমাদের নিজস্ব সক্ষমতাটা বাড়াতে হবে। এবং আমাদের দেখতে হবে যে আমাদের বিকল্প হিসেবে আমরা যেন নিজেরা সক্ষম যদি হতে পারি, এবং সেই সক্ষমতার মাধ্যমে সেখানে যেমন অবকাঠামোর বিষয়টা দরকার রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে লিড টাইমটা কমানোর বিষয়টা রয়েছে, এবং এর পাশাপাশি যেটা দরকার আছে যে আমাদের রপ্তানির ক্ষেত্রেও যেমন আমাদের যে ডেস্টিনেশনগুলো রয়েছে এবং যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বহুমুখীকরণের কথা আমরা বছরের পর বছর বলেই আসছি। এবং ওই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় এখন আমাদের নতুন করে চিন্তা করার বিষয় আসছে যে আমরা যদি জটিলতাগুলো, আমলাতান্ত্রিক জটিলতাগুলো কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস এবং বিভিন্ন বিষয়গুলো যেটা বলছি, সেটা আমাদের বিনিয়োগ এবং সার্বিক যে ব্যবসার যে বাণিজ্যের যে বিষয়টা, সেই জায়গাগুলোতে আমাদের সক্ষমতাটা বাড়াতে সাহায্য করবে। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে শেষ করতে চাই। যে বিষয়টি বারবার আসছে, বাণিজ্যের ক্ষেত্রে দুটি পক্ষ, একটি হচ্ছেন আপনারা উদ্যোক্তারা, ব্যবসা যারা করছেন, এবং আরেকটি হচ্ছে ফ্যাসিলিটেটর সরকার। যে কথাটি হুমায়ুন কবিরও বললেন যে এই বাণিজ্যিক বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে প্রসেস ডিলে হয়ে যায়, সেটির জন্য মূলত তো আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী বা এই সিস্টেমটাই মূলত দায়ী। তো এই যে একটা ওয়েক আপ কলের কথা বলা হচ্ছে, যে শঙ্কাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করতে পারবো কি না, আপনার কাছে একটু শেষ বাক্য জানতে চাই। উদ্যোক্তাদেরই বা এখানে কি করার আছে, সরকারের কাছে বা আপনাদের কি চাওয়ার আছে এই শঙ্কাকে সম্ভাবনায় রূপান্তর করার ক্ষেত্রে? উদ্যোক্তাটা তো করে আসছে, কারণ প্রাইভেট সেক্টরই তো আজকে এই অবস্থায় নিয়ে আসছে। আমি হুমায়ুন কবির সাহেবের একটা কথা সূত্র ধরে বলি, ইউএসটিআর কিন্তু কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা কিন্তু কতগুলি প্রবলেম আইডেন্টিফাই করেছে। একটা হলো হিউজ নন ট্যারিফ ব্যারিয়ার, এবং তার ট্রান্সপারেন্সি নেই, পাবলিক প্রকিউরমেন্টের মধ্যে ট্রান্সপারেন্সি নেই, করাপশন ইজ দেয়ার, আমলাতান্ত্রিক জটিলতার জিনিসগুলো আছে। এইগুলি কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। কারণ হচ্ছিল যে আমাদের কিন্তু আমরা সব জায়গায় যাই, আমরা আমলাতন্ত্রের কাছে যে একদম স্টাক আপ হয়ে যায়, সেটা আপনার প্রশাসনিক আমলাতন্ত্র হোক, ট্যাক্স রিলেটেড হোক, সব জায়গায়।
তো সেই জায়গাগুলো পোর্টের ক্লিয়ারেন্স থেকে আরম্ভ করে এই সব জায়গায় কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। কারণ হচ্ছিল আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা সারা পৃথিবীর সাথে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছি। জানি না 1930 মতো ইকোনমিক মেলডাউন হবে কিনা, সেই সময় কিন্তু ট্যারিফ ওয়ার নিয়ে ইউএস ট্যারিফ ওয়ার নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ড টার্মোইল হয়েছিল। এখনও যদি ট্রাম্প সাহেব কী করবেন তারপরে অনেক কিছু নির্ভর করছে। আবার ইউএস চায়না এটা বিরাট ইম্প্যাক্ট কিন্তু সারা ওয়ার্ল্ড ইকোনমি রয়েছে। হয়তোবা সেখানে আমরা কিছু বেনিফিট হতে পারি, কারণ হয়তো চায়নার কিছু ব্যবসা হয়তো আমাদের কাছে চলে আসবে, কিন্তু ওভারঅল কিন্তু যদি রিসেশন সারা পৃথিবীতে হয়, পারচেজিং পাওয়ার যদি কমে যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ইউএসএ ইউরোপে, তখন তো আমার গুডস তৈরি করে তো আমরা পাঠাতে পারবো না। তো সেই জন্যে আমাদের ঘরটা ঠিক করতে হবে, যে এই যে জটিলতাগুলি আছে ইউএসটিআর যেগুলি বলছে, ইনভেস্টররা বলছে, এক্সপোর্টাররা বলছে, আমরা বলছি। থামাতে চাই যে আমরা দেখলাম রানা প্লাজার পরে যেমন উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগ করলেন, সেই ঝুঁকিটা নিলেন, নিজেদেরকে পরিবর্তন করলেন। এখন যে শঙ্কা বা এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যতটা না উদ্যোক্তাদের বেশি পরিবর্তন দরকার, তার চেয়ে বেশি আসলে প্রসেসটাতে পরিবর্তন দরকার। উদ্যোক্তারা কিন্তু করছেই, চ্যালেঞ্জ আসছে, তারা চ্যালেঞ্জ মিট আপ করছে। আপনি চিন্তা করেন, যেখানে আমি 30% গ্যাস পাই না, সেইখানেও কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু কমে নেই, ডোমেস্টিক প্রোডাকশন কমে। এইটা আমরা ধরে রাখতে চেষ্টা করছি অ্যাট দ্য কস্ট অফ আর প্রফিট। তো সেই জায়গায় এই বাংলাদেশে উঠেছে তো একটা চ্যালেঞ্জিং এন্টারপ্রেনিউর ক্লাস। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এর অর্থ হচ্ছে এখন সবাইকেই জেগে উঠতে হবে এই শঙ্কা থেকে এটাকে সম্ভাবনায় রূপান্তর করার জন্য। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।